দর্শকবৃন্দ, সাবজেক্টটা নিয়ে আপনাদেরকে একটু আমি খোলাসা করি। টিউলিপের বিরুদ্ধে যে বাংলাদেশি একটা ইনভেস্টিগেশন শুরু হয়েছে তা কিন্তু না। টিউলিপের উপরে লন্ডনেও ইন্টারনাল এন্ড এক্সটার্নাল একটা ইনভেস্টিগেশন ওপেন হয়েছে এবং এই ইন্টারনাল এবং এক্সটার্নাল ইনভেস্টিগেশন ওপেন যখন হয়েছে, টিউলিপ সিদ্দিক, তার মা, তার খালা, তার জামাই, দুনিয়ার সবাই দে বিকাম সো কনসার্ন দ্যাট এই ইনভেস্টিগেশনের শেষ কোথায়, ইনভেস্টিগেশনটা আসলে কোথায় যাবে, সাবজেক্টটা ওখানে দাঁড়াইছে। আপনাদেরকে আমি যে কথাটা ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ইনভেস্টিগেশন, এটাকে আসলে কি মিন করে। যে কোনো একটা ইনভেস্টিগেট করতে গেলে বিদেশে, স্পেশালি ইউরোপে বা আমেরিকায় যদি ইনভেস্টিগেশন করতে যায়, ইন্টারনালি দেখে যে ডোমেস্টিক্যালি এই ব্যক্তি ডোমেস্টিক্যালি অর্থাৎ লন্ডনের মধ্যে, ইউনাইটেড কিংডমের মধ্যে কোনো দুর্নীতিতে কোনোভাবে জড়িত ছিল কিনা, এবং তার চরিত্রটাকে অ্যাসেস করার জন্য, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড অ্যাসেস করার জন্য সার্বিকভাবে ওই ইনভেস্টিগেশনটাকে কনক্লুড করার জন্য তাদের আরো 2-3টা জিনিসের দরকার হয়। তারা তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে, একজন ইন্ডিভিজুয়ালের এডুকেশন ব্যাকগ্রাউন্ড দেখে, তার কন্ডাক্ট দেখে। তো এগুলো যখন দেখে তখন তারা কনক্লুড করতে পারে একটা কেস যে এই ব্যক্তিটা আসলে কেমন। দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি টিউলিপ সিদ্দিকের গোড়ায় যদি যান, তার বংশ পরিচয়ের দিকে যদি যান, আপনারা সবাই জানেন শেখ মুজিব পাকিস্তান সরকারের মুসলিম লীগের দুর্নীতি মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছিলেন, প্রতিমন্ত্রী হয়েছিলেন। আপনারা সবাই জানেন দর্শকবৃন্দ, আমি মুজিব শেখের বদনামটাই শোনা, কিন্তু পাকিস্তান আমলে মুসলিম লীগ সরকারের দুর্নীতি বিষয়ক প্রতিমন্ত্রী হয়েছিলেন কে? আব্দুল হামিদের নাতি, লুৎফর রহমান লাল মিয়ার ছেলে নারায়ণ চন্দ্র পালের পুতি মুজিব শেখ কি মন্ত্রী হয়েছিলেন? দুর্নীতি বিষয়ক প্রতিমন্ত্রী হয়েছিলেন মুজিব শেখ। আপনারা কি জানেন মুজিব শেখের পরে কি হয়েছিল? ঠিক 6 মাস পরে মুজিব শেখের বিরুদ্ধে অভিযোগ আসলো যে উনি নিজে অঙ্গাঙ্গিভাবে দুর্নীতির সাথে জড়িত এবং তাকে গ্রেফতার করা হলো। শুধু গ্রেফতার করা হলো না, তাকে কারাদণ্ডে দণ্ডিত করা হলো। তার মন্ত্রিত্ব গেল, তার মান সম্মান গেল, তার এমপি গিরি গেল, তাকে হাজতে পাঠিয়ে দেওয়া হলো। এটাকে মুজিব শেখ। এখন এই টিউলিপ সিদ্দিক কে? টিউলিপ সিদ্দিক হলো মুজিব শেখের মেয়ে রেহানা শেখ ওরফে কমলা রানী সাহা, ভারতের নাগরিক, তার মেয়ে এই টিউলিপ। কোন বাংলাদেশিদের সাথে তার সম্পর্ক নাই। সে লন্ডনে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে উদ্ধত্তপূর্ণভাবে বলেছে, I'm a British citizen, I'm British MP, you better be careful, I'm a parliament member, I'm a British citizen। এটা বলেছে কোথায়? বিদেশি সাংবাদিকদের সাথে, যে কোনো সাংবাদিকদের সাথে। কিন্তু আবার বাংলাদেশিদের অর্থাৎ আওয়ামী লীগের কোন মিটিং টিটিং এ গিয়ে বলতো আমি বাংলাদেশি ব্রিটিশ, এবং বাংলাদেশ থেকে ফায়দা লুটতো। তার খালা একটা আইন করেছিল বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সবাই সিকিউরিটি গার্ড ভাড়া করার জন্য ভাতা পাবে, এই পাবে সেই পাবে। পুরো বাংলাদেশকে উজাড় করে খেয়েছে, রক্ত খেয়েছে, মাথা খেয়েছে, পা খেয়েছে, রক্ত খেয়েছে, সব খেয়েছে এই টিউলিপ। এবং যখন এগুলো করেছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম যখন আমি প্রস্তাব করেছিলাম আমেরিকান স্টেট ডিপার্টমেন্টে, 14 গোষ্ঠী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরোধিতা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো না, ডক্টর মোহাম্মদ ইউনূস সুদখোর,
ডক্টর মোহাম্মদ ইউনূস চুরি করে, ডক্টর মোহাম্মদ ইউনূস বুড়া, ডক্টর মোহাম্মদ ইউনূস বণিক, ডক্টর মোহাম্মদ ইউনূস সওদাগর, ডক্টর ইউনূস বাংলাদেশ বিক্রি করে ফেলাইব। কে বলছে? কমলা রানী সাহা ওরফে রেহানা শেখ, বেলা রানী সাহা ওরফে হাসিনা শেখ, এরা সবাই একত্র হয়ে মিছিল মিটিং করেছে যে ডক্টর ইউনূস বাংলাদেশেরই না, সে হইতেছে ভিন গ্রহের। ঠিক একইভাবে এখন বিএনপির লোকজনরাও কি জানি একটা ঠাকুর আছে না, নাম কি, ওই যে বাংলাদেশের ভূমিদস্য প্রস্টিটিউটের উদ্যোক্তা শাহ আলম আকবর সোবাহান দেয়, আবার এখন আবার আহমেদ আকবর সোবাহান, কিন্তু ওর প্রথম নাম ছিল কি জানেন? শাহ আলম। শাহ আলম তার এক কর্মচারীরা আছে, তারা বসাই একটা বকরা দিছে, ওইখানে ভুলু নামের এক গেও ওখানে গিয়ে বলছে, ইউনূস সাহেব আপনি তো মুসলমান না, আপনি তো ক্যাথলিক, আপনি প্রমাণ করেন যে আপনি মুসলমান। আপনি অবাক হবেন না, এই ভুলু যদি টিউলিপ সিদ্দিকের মতো পাছার কাপড় উদলা কইরা জিন্দাবাদ দিতে দিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের পায়ের কাছে যায় বৈশা বলে, ইউনূস আমার একটু মোলাকাত দাও। ওকে, টিউলিপ সিদ্দিকের মা, খালা, 14 গোষ্ঠী যখন ইউনূস সাহেবের 14 গোষ্ঠী উদ্ধার করে, তখন টিউলিপ স্বপ্নেও চিন্তা করে নাই যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস হবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা তথা বাংলাদেশের সরকার প্রধান, তথা ডক্টর মোহাম্মদ ইউনূসের সুযোগ আসবে প্রতিশোধ নেওয়ার না, সত্যকে উন্মোচন করা। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিশোধ পরায়ণ না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যকে দেশের স্বার্থে উন্মোচন করার জন্য যা যা করার উনি এটা করবেন। যেই মুহূর্তে খবর বেরিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে যাবেন, তখন এই বিএনপি এবং আওয়ামী লীগের দোসররা একটা ক্যানভাস শুরু করেছিল। ক্যানভাসটা কি জানেন? সরকার প্রধান হিসাবে বাংলাদেশে কি জন্য ব্রিটিশ রাজ নিমন্ত্রণ পাঠিয়েছে, সেখানে চুপ্পু যাবে, ইউনূস যাবে কেন? এই আন্দোলনটা কে শুরু করেছিল? বিএনপি। এই আন্দোলন বিদেশে বসে কে শুরু করেছিল? আওয়ামী লীগের লেসপেন্সার তলবি বাহক হারামজাদারা শুরু করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন যাবে? বাংলাদেশে ময়লা রনি নামের একটা আছে না, চাকর ময়লা রনি। গোলামের অর্থ কি রে ভাই? চাকর। তাইলে চাকর ময়লা রনি এ কইছে ইউনূস বিদেশে যায় কেন? বাংলাদেশে শুধু পয়সা খরচ করে। কিন্তু এই ময়লা রনিরে কেউ জিজ্ঞাসা করছে? হাসিনা শেখ যখন দেশের বাইরে বাংলাদেশের একটা প্লেন নিয়ে 200-300 লোক নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে প্রায় কয়েকশো মিলিয়ন ডলার খরচ করত, তখন ময়লা রনি কি তার মায়ের পেটে থাকতো, না তার বউয়ের শাড়ির নিচে লুকাইয়া লুকাইয়া তার বউ পেশাব করতো এবং ওই পেশাব খাইতো? এই ময়লা রনি বলছে। আর একটা আছে বকসুদ কামাল, ও আচ্ছা সরি, বকসুদ নাম নাকি মাসুদ কামাল। এই বকসুদ কামালও কইছে উনি 2 দিন পর পর বিদেশে যায়। ডক্টর ইউনূস বিদেশে যাবে না তো তোর মতো চাকর বাকর বিদেশে যাবে রে কামাল। হাওয়ার তো ক্যাম্পেইন শুরু করলো ডক্টর মোহাম্মদ ইউনূস কেন যাবে? শাহাবুদ্দিন চুপ্পু যাবে, যেহেতু ব্রিটিশ মনার্ক থেকে ইনভাইটেশন গিয়েছে। ক্যাম্পেইনটা কি ছিল? ডক্টর ইউনূসের বিদেশে যাওয়ার ব্যাপারে এত আগ্রহ কেন? কিন্তু এই বলদের বাচ্চারা একটা জিনিস অনুধাবন করতে ফেল করেছে। সত্য জিনিস কোনটা? ব্রিটিশ মোনার্ক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইন্ডিভিজুয়ালি ইনভাইট করেছে, কারণ কিং চার্লসের হারমোনি অ্যাওয়ার্ডের এ বছরের রিসিপিয়েন্ট আর কেউ না, স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু আওয়ামী এবং বিএনপি লেসপেন্সার এবং গার্বেজ টোকাই, এরা সবাই
ডুগডুগি বাজানো শুরু করেছে, ভারতের মিডিয়া ডুগডুগি বাজানো শুরু করেছে ইউনূস কেন বিদেশে যাবে। আরে ভাই, যেই লোকের বিয়া ওই লোক যাবে না, তারা কইতেছে আরেকজনের যে বিয়া করবে। এসব কুত্তার বাচ্চাদের রাস্তাঘাটে জুতা পেটা করা উচিত। দর্শক বৃন্দ, সাবজেক্টটা এদেরকে আমি গালি দিলে মজা পাই না। কি মজা পাইতাম জানেন? সামনে থাকলে ওদের মুখের উপরে যদি আমি পেশাব করে দিতাম, আমি মজা পাইতাম। কিন্তু একটা জিনিস আপনারা জানেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এই কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের হিস্ট্রিতে এই প্রথম বাংলাদেশের একজন নাগরিক এবং সরকার প্রধানকে নমিনি করেছে। হি উইল বিকাম দ্য রিসিপিয়েন্ট অফ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এটার জন্য উনি লন্ডনে যাবেন। এখন টিউলিপ সিদ্দিকের মাথা খারাপ হওয়ার কারণ কি আপনারা একটু চিন্তা করবেন। হঠাৎ টিউলিপ সিদ্দিকের মাথা খারাপ কেন হলো? বেলা রানী সাহা ওরফে হাসিনা শেখের মাথা খারাপ কেন হয়েছে? কমলা রানী সাহা ওরফে রেহানা শেখের মাথা কেন খারাপ হয়েছে? কয়েকটা কারণে খারাপ হয়েছে। মুজিব ফ্যামিলির পুরা দুর্নীতির ফাইল দুর্নীতি দমন সংস্থা এই মুহূর্তে ইনভেস্টিগেট করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা ইনভেস্টিগেট করছে। এখন তারা আওয়ামী লীগের সেক্রেটারি আছে না এই মুহূর্তে, ওই যে সচিবালয় ওয়াকার যাদেরকে দিয়ে আন্দোলন করাইছে, তারা সবাই টের পাইছে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে যে যাবেন, যাওয়ার আগে উনি 4-5 জন লোকের রিকুইজিশন দিছে যে এই ডকুমেন্ট গুলো আমার কাছে দাও, আমি লন্ডনে যখন যাব আমি গিয়ে এই জিনিসগুলো আমার সাথে যাবে এবং এই লোকগুলো আমার সাথে যাবে। লন্ডনে গিয়ে এই বিষয় নিয়ে লন্ডনের রাষ্ট্রীয় ইনভেস্টিগেটরদের সাথে এই তথ্যগুলো শেয়ার করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি করলেন? দুর্নীতি দমন সংস্থার একজন পরিচালক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং এই বিষয়টা নিয়ে যারা ইনভেস্টিগেট করেছে তাদের 2 জনকে সাথে উনি নিয়ে গেছেন, সাথে সবকিছু ডকুমেন্ট। এটা টিউলিপ সিদ্দিক জেনে গেছে, এটা হাসিনা শেখ জেনে গেছে। কে জানাইছে জানেন? ওয়াকার। ওয়াকার হাসিনা শেখকে বলেছে আফা আপনারে তো গাফা বানিয়ে দিব। কেন? সব কাগজপত্র লইয়া ইউনূস মিয়া লন্ডনে যাইতেছে। এখন আপনারা বলবেন আমি কেন ওয়াকারকে দোষ দিতেছি? বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক প্রত্যেকটা জায়গায় যারা যেখানে জড়িত তাদের উপরে একটা লোক ছড়ি ঘুরানোর সুযোগ পায়, সেটা হচ্ছে মির্জাফর ওয়াকার। তো মির্জাফর ওয়াকার কোরবানির দিন ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশ হইয়া সালাম করতে গেলেও মনে মনে চিন্তা করে, হিন্দুদের একটা শ্লোক আছে না, মুমে রাম রাম বগল মে ছুরি। কথাটা কি আপনারা শুনছেন দর্শক বৃন্দ? মুমে রাম রাম অর্থাৎ মুখ দিয়া শুধু কয় রাম রাম, কিন্তু বগলে একটা ছুরি আছে, পিঠে ঢুকায় দিব। এই ওয়াকার হইছে মুমে রাম রাম বগল মে ছুরি। সে একটা তার বউরে হাসিনার বইনেরে লইয়া গেছে, বিশ্বাসঘাতক জেনারেল মুস্তাফিজের মাইয়ারে লইয়া গেছে ডক্টর ইউনূসে ঈদ মোবারক কইতে, কিন্তু সাথে বগলে লইয়া গেছে একটা ছুরি। পরিস্থিতিটা কি জানেন? মির্জাফর ওয়াকারুজ্জামান মনে করছিল যে ডক্টর ইউনূস হইছে ফখরুদ্দিনের মতো। ফখরুদ্দিনরা যেভাবে বাংলাদেশের বিশ্বাসঘাতক মইন কান্দইরা ঘুরাইছে, এখন ওয়াকার চিন্তা করছে আমি ডক্টর ইউনূসের সাথে সেম আচরণ করব। কিন্তু এই বলদের বাচ্চারা একটা জিনিস ভুলা গেছে, ফখরুদ্দিন এক জিনিস, ফখরুদ্দিন ছিল চুয়া আর ডক্টর মোহাম্মদ ইউনূস হয়েছে লায়ন। তাও আবার কোন লায়ন? আফ্রিকান লায়ন, হোয়াইট লায়ন। এই লায়নকে এই চুয়ার মতো আচরণ যারা করতে যায়, they are going to lose their hand, ultimately they are going to lose their life. এখন এই ওয়াকার হাসিনাকে জানাইছে, রকে জানাইছে যে ডক্টর ইউনূস সাথে করে কি কি নিয়ে যাচ্ছে। এখন এ ব্যাপারে আরো একজন আছে জড়িত, যে ডক্টর ইউনূস কি কি সাথে নিয়ে যাইতেছে। দর্শকবৃন্দ, কে জড়িত জানেন?
General Firdaus, military assistant to the chief advisor, এই হারামখোর, এই সুর, এই প্রস্টিটিউটের বাচ্চা ওয়াকারটাকে ওখানে পাঠাইছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি কি করেন, ওনার পেশাবের রং কি, ওনার গুয়ের গন্ধ কি, এটাকে ব্যাখ্যা করে ওয়াকারের কাছে। যেভাবে বেগম খালেদা জিয়ার পাশে বসায় রাখছিল শিমুল বিশ্বাসরে, গোরখোদক আব্বাসের বউরে, খায়রুল কবির খোকনের বউরে, মোহাম্মদ সালাম, এরা বসে ছিল। ডক্টর মোহাম্মদ বেগম খালেদা জিয়া ওখানে বসে কি কি করে এগুলো গণভবনে পৌঁছাবে। আমানুল্লাহ আমান, গোরখোদক আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, এরা যেভাবে বসে থাকতো যে বেগম জিয়া কি করে এটাকে তাড়াতাড়ি নিয়ে যাবে। দর্শকবৃন্দ, অনেকে আমাকে বলে জেকব ভাই, এই লোকজনদের ভিতরে কেউ কেউ তো দেখেছি আপনার সাথেও সম্পর্ক ছিল। ভাই ছিল। এদেরকে যদি আমি জিজ্ঞাসা করতাম, কিরে ভাই, আপনাদের নেত্রী দেশের থেকে চিকিৎসার জন্য বিদেশে যাইতে পারে না, তাইলে মোহাম্মদ সালাম কি কইরা 2 দিন পর পর আমেরিকায় যায়? এই গোরখোদক আব্বাস 2 দিন পর পর কেমনে সিঙ্গাপুরে যায়? এই মির্জা ফখরুল সিঙ্গাপুরে যায়, আমেরিকায় যায়, জীবনে প্রথমবার ব্যাংককে গেল। আব্দুল আউয়াল মিন্টু 2 দিন পর পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যায়, লন্ডনে যায়, আমেরিকায় যায়। আমির খসরু মাহমুদ চৌধুরী 2 দিন পর পর লন্ডনে যায়, সিঙ্গাপুরে যায়, আমেরিকায় যায়। শুধু যায় না কে জানেন? বেগম জিয়া, যার চিকিৎসার দরকার ছিল। এরাই ষড়যন্ত্র করেছে। আজকের ভাগ্যের কি নির্মম পরিহাস! টিউলিপ সিদ্দিক টের পেয়েছে ওয়াকারের সৌজন্যে, জেনারেল ফেরদৌসের সৌজন্যে, ডিজিএফআই সৌজন্যে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাথে কি কি ফাইল নিয়ে যাইতেছে এবং তার সাথে কারা কারা যাইতেছে। এখন এটার এফেক্ট কি আপনাদেরকে আমি বলি। তারা লন্ডনে যাবে, লন্ডনের ইন্টারনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং জুডিশিয়ারি তাদের সবার সাথে শেয়ার করবে টিউলিপের বংশ পরিচয়, টিউলিপের নানা কি করছে, টিউলিপের চাচা খুনি তারেক সিদ্দিকী কি কি করছে, কোথায় চুরি করছে, কোথায় গুম করছে, টিউলিপ কি করে এত ধনবান হয়েছে, সব হিস্ট্রি গুলো ওখানে যাবে। টিউলিপও তার নানার মতো দুর্নীতি মন্ত্রণালয়ের মিনিস্টার হয়েছিল, ওখান থেকে বক্কাটা গেছে তার নানার মতোই। 6 মাসের মধ্যে কেন বক্কাটা হয়ে গেছে গা, এখনো এমপিত্ব আছে। এই হারামজাদির কত বড় সাহস, অধ্যত্ত! সে তার টুইটারে লিখছে, মিট মি এট দ্য পার্লামেন্ট। হায় রে মাগি, ব্রিটিশ পার্লামেন্ট কি তোর নানার সম্পত্তি, নাকি ব্রিটিশ পার্লামেন্ট তোর মায়ের বেশ্যাগিরি করার সম্পত্তি? টিউলিপ, তোর মা সালমান রহমানের সাথে ঘুমাইছে না সাবের হোসেন চৌধুরীর সাথে ঘুমাইছে? এদের সাথে ঘুমাইয়া লন্ডনের অভিজাত এলাকায় বাড়ি কিনছে। মাগিরে মাগি, তুই কি মনে করছিস তোর মায়ের লগে সাবের হোসেন চৌধুরী ঘুমাইছে অথবা সালমান রহমান ঘুমাইছে, তুই শায়ান রহমানের লগে ঘুমাইছিস? তুই কি মনে করছিস ডক্টর মোহাম্মদ ইউনূসকে তুই সাইজ করে দিবি পার্লামেন্টে? পার্লামেন্ট কি তোর মায়ের বেশ্যাপাড়ার আকড়া নাকি অন্য কিছু? ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি বলছি উনি প্রতিশোধ পরায়ণ না। কি করেছে? জাস্ট কমপ্লিটলি ইগনোর করেছে। কারণ কি জানেন? দেশের স্বার্থে, নৈতিক স্বার্থে, ইমানের স্বার্থে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ইনভেস্টিগেশনের সব কাগজপত্র এবং তথ্যপত্রাদি ব্রিটিশ ইন্টেলিজেন্সের সাথে শেয়ার করবে। এটা যদি শেয়ার করে তাহলে কি হবে? তার এমপিগিরি যাবে। ওখানকার ইন্টারনাল ইনভেস্টিগেশনে সে যদি গিলটি হয়, টিউলিপ সিদ্দিক কোথায় যাবে? হাজতে যাবে। এবং ব্রিটিশ হাজতে যখন যাবে তখন লেখা হবে লাইক গ্র্যান্ডফাদার হার গ্র্যান্ডডটার। যোগ্য নানার যোগ্য নাতি, নানাও হাজতে গেছে,
যারা নিয়ে বাংলাদেশের কিছু মূর্তি পূজারী আছে না, যারা মুজিবরে বন্দনা করে, তাদেরকে কি জানি বলে, মুজিববাদী, শেখবাদী। মুজিব হচ্ছে মহাপুরুষ, বাংলাদেশের প্রবাদ পুরুষ। কিছু কিছু বেশ্যার ছেলেরা মেয়েরা রাস্তায় রাস্তায় গান গায় না, অমুজিব অমুজিব। একটা দুর্নীতি পরায়ণ কলুর বলদ, যে দুর্নীতিতে ডুবেছিল, অযোগ্য এক হাবড়া, এক গাব্বর, তাকে আবার বালের পিতা বানায়। আজকের ওই বালের পিতার নাতি যখন টের পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এগুলো এসে লন্ডনের তদন্তকারীদের সাথে শেয়ার করে, আমার আমও যাবে, আমার ছালাও যাবে। তো ভালো তো। এই সুযোগে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের, অনেকে বলেছে টিউলিপ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে কি করবে, কি করবে? তার খালা যেভাবে বাইডেনের পিছনে দৌড়াইয়া সেলফির জন্য দৌড়াইছে, এই বেলারানী সাহা আর পুতুল রানী সাহা কি করছিল? ইন্ডিয়া গিয়া বাইডেনের সাথে সেলফি তোলার জন্য রাস্তায় রাস্তায় দৌড়াইছে। এইটা নিয়ে আবার আওয়ামী লীগের লোকজনরা ট্রল করছে, এইটা নিয়ে গর্ব করছে ওবায়দুল কাদের। সেলফি হয়ে গেছে এই হাসিনা মাগি, পুতুল মাগি এবং তাদের বংশধর রেহানা মাগি এবং রেহানা মাগির মাইয়া টিউলিপ মাগি। However, ডক্টর মোহাম্মদ ইউনূস যথাযোগ্যভাবে সম্মানের সাথে টিউলিপ সিদ্দিকের সাথে দেখা হবে না, রিফিউজ করেছে। এই বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি টিউলিপকে কোনো সাজেশন দেয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের ইনডিরেক্ট মেসেজ, তুমি যদি কারোর সাথে দেখা করতে চাও, দেন ইউ মাস্ট মিট দ্য ইনভেস্টিগেটর অর ইউ শুড গো টু দ্য কোর্ট, ডিফেন্ড ইয়োরসেলফ। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় নাই তোমার মতো লোকজনের সাথে যে রিফিউজ করে বাংলাদেশে স্বীকার করতে, তার সাথে দেখা করার কোনো অব্লিগেশন নাই। তো দর্শকবৃন্দ, টিউলিপ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার জন্য যে পাগল হয়েছে তার কারণ এটা। লন্ডনে আরেকটা জিনিস হয়েছে, এই যে হাসিনার এক গাবুর ছেলে আছে না, সে আবার লন্ডনে গেছে। এটা নিয়ে কত মিডিয়া এসে লন্ডনে ইউনূসের ভিজিটকে জাহান্নাম বানাইয়া ছাড়বে। দর্শকবৃন্দ, লন্ডনে কি হয়েছে জানেন? ডক্টর ইউনূস ইজ নট এ পলিটিক্যাল ফিগার। একটা কথা এই বলদেরা বুঝতে ভুল করেছে। কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের যে রিসিপিয়েন্ট, তার এগেনস্টে এভাবে অসম্মান করতে দিবে লন্ডনের মাটিতে? মাথাটা ঠিক আছে? আর আরেকটা জিনিস চিন্তা কইরা দেখেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করার জন্য পুতুল গেছে, সজীব জয়রে কোন রাস্তাঘাটে দেখছে, ববি গেছে, ববির বোন টিউলিপ গেছে, এই তাপস গেছে, মুজিব শেখের ফ্যামিলির অন্য কেউ গেছে? যায় নাই। কারা গেছে জানেন? আপনারা যারা টোকাই আছেন, নিজেদেরকে আওয়ামী টোকাই হিসাবে এস্টাবলিশ করতে চান, আপনারা গেছেন। আপনাদের ভিতরে কোনো লজ্জা নাই, লাজ নাই, ব্যক্তিত্ব নাই, পিতৃ পরিচয় নাই। আপনারা কি করেন? বেগার খাটেন। আপনার বাপ মা ছিল কোথাকার চাকর বাকর, আপনারাও জয় বাংলা স্লোগান দিতে লন্ডনের রাস্তায় গেছেন। লন্ডনের পুলিশ যেই বলছে যে এখানে কোন জঞ্জাল তৈরি করলে তোমাদের ভিসা ক্যান্সেল হয়ে যাবে, হুড়সুড় করে সব পলাইছে। যেই বলছে তোমাদের এখানকার যে রেসিডেন্সি আছে ক্যান্সেল হয়ে যাবে, তার আস্তে করে মায়ের গর্ভে ঢুকে গেছে। মায়ের গর্ভে এমন ভাবে ঢুকেছে তারা মায়ের ইউট্রাস আর খুঁজে পায় না, কোন জায়গায় ঢুকবে। শেষ, জয় বাংলা আন্দোলন শেষ লন্ডনে। এখন টিউলিপ সিদ্দিক কি করবে জানেন?
জীবনে তো কোনোদিন কলেমা পড়ে নাই, জীবনে তো কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনতে কোনোদিন কোরআন শরীফ পড়ে নাই। এই মাগি কি করেছে জানেন? তার সাদা জামাইরে লইয়া এখন চার্চে যাইয়া কইব, ও জিজাস, ও জিজাস মোরে দেও, কি দাও? ইনুস তো আমার পাশার মধ্যে একটা বাঁশ দিবে, একটু ছোট বাঁশ দিতে কও, যাতে আমি ব্যথাটা কম পাই। বুঝতে পারছেন? এখন এইটা যখন হবে, আমারে যদি কেউ জিজ্ঞাসা করে জেকব ভাই আপনি কি মজা পাবেন ওই টিউলিপের পাশায় যখন বাঁশ যাবে? আমি কেন মজা পাবো জানেন? একটা কারণে মজা পাবো। আমার দেশের আমার ভাই ব্যারিস্টার আরমানকে যখন গুম করেছে, এই মাগির কাছে যখন গিয়েছে, ও মাগি আরমানকে মুক্ত করার ব্যাপারে কিছু একটা করো, এই মাগি বলছে, হু ইজ আরমান? আই এম নট Bangladeshi citizen, I am British, I have nothing to do, they are outside of my jurisdiction, এই মাগি বলেছে। আমার ভাই আরমানকে তখন আয়না ঘরে অত্যাচার করা হচ্ছিল, আমার ভাই আরমানকে এবং জেনারেল আজমিকে তখন ফিজিক্যাল টর্চার করা হচ্ছিল, আমার ভাই ইলিয়াস আলীকে তখন গুম করা হয়েছে। এই মাগি লন্ডনে বসে দাঁত কেলাইয়া হাসছে। দেখুন, এই মাগির উলঙ্গ পাছায় যদি বাস যায়, ভাই আমি কেন সেলিব্রেট করব না? আমি তো সাধারণ বাংলাদেশী, আমি কেন জিন্দাবাদ দেব না? আমি মনে মনে বলবো বাসটা আর একটু বাড়াইয়া দাও, বাসের এক্সটেনশন আছে, একটা বাস গেছে আর একটু জায়গা আছে, আরেকটা বাস ঢুকায় দাও। আমি ওইটার পক্ষে। কারণ কি জানেন? আরমানের পরিবার কত কষ্ট পেয়েছে এটা আমি জানি, আমি টের পাই। ইলিয়াস আলীর পরিবার কত কষ্ট পেয়েছে, আমার ভাই এবং তার পরিবার কতটা কষ্ট পেয়েছে আমি তা অনুভব করি। আমার ভাই ব্রিগেডিয়ার আজমিকে যেভাবে অত্যাচার করেছে, তার জীবনকে দুর্বিষহ করে দিয়েছে, ওই কষ্ট আমাকে টাচ করে। দেয়ারফর এই টিউলিপ নামের এই বিশ্বের পাছায় যদি এক্সটেনশনের পরে এক্সটেনশন দিয়ে বাস ঢুকানো হয়, আমি বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছে কারো কষ্টে তুমি আনন্দ প্রকাশ করো না। আমি জানি হয়তো আল্লাহ বলছে মাফ করে দিতে হয়। আমি আমার দ্বারা ব্রিগেডিয়ার আজমির কষ্টের মাফ করার কেউ আমি না। এটা যদি ব্রিগেডিয়ার আজমি মাফ করে, ব্যারিস্টার আরমানের মাফ করার আমি কেউ না। এটা যদি ব্যারিস্টার আরমান করে, আমার ভাই ইলিয়াস আলীর পরিবারের দুঃখ কষ্ট এই মাফ করার আমি কেউ না। যদি আমার ভাই ইলিয়াস আলীর পরিবার মাফ করে, এই বেশ্যা মাগির কাছে গেছিল যে তুমি কিছু একটা করো, তোমার খালাই তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, তুমি তো এখানকার এমপি, তুমি এদের জন্য কিছু একটা করতে পারো। এই মাগি বলছে I do not have any responsibility or obligation to do anything এদের জন্য। আমি বাংলায় বলি, দর্শকবৃন্দ, এই মাগি বলছিল আমি বাংলাদেশি কেউ না, এরা আমার কনস্টিটিউয়েন্টস না, দেয়ারফর এদের জন্য আমি কিছুই করতে পারবো না, এরা হয়তো নিজেরা পালাই আছে কোনো জায়গায়। এই মাগি বলছে। দর্শকবৃন্দ, এই প্রমাণ সে যে বলেছে, প্রমাণের জন্য আমার বলার দরকার নাই। সোশ্যাল মিডিয়ায় ঢুকেন, হাজারো ভিডিও পাবেন এই মাগি এইগুলো বলেছে। আজকে সে বীর করছে ডক্টর ইউনূসের সাথে দেখা করার জন্য। কেন? একটা কারণের জন্য, তার বাসায় যে বাস যাবে, বাসটার সাইজ যেন ছোট হয়, এই বাসের সাথে কেউ যেন একটু ঘি মিশাইয়া দেয়, যেন গড়গড় করে ওর পাশায় যায়, কষ্টটা যেন কম পায়। আমরা এটা মেনে নিতে পারি না, আমাদের এটা মেনে নেওয়ার কোনো কারণ নাই। দর্শকবৃন্দ, আমাকে একটা সেকেন্ড সময় দিবেন।
দর্শকবৃন্দ, আমি মাপ চাচ্ছি, আমার একটা আদালতের কল নিতে হয়েছে। আপনারা সবাই জানেন আমি একটা ল ফার্ম রান করি, আমাকে কথা বলতে হয়। ওকে, সো এই হচ্ছে টিউলিপ সিদ্দিক এবং টিউলিপ সিদ্দিকের ইতিহাস। কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি, রেহানা মাগির আর এক ছেলে আছে ববি, ও গে, ও কোথায় আছে? আমি বাংলাদেশের অথরিটিকে আমি রিকোয়েস্ট করব, ইনভেস্টিগেটরদের, দুর্নীতি দমন সংস্থার প্রত্যেকটা মানুষকে আমি রিকোয়েস্ট করব ববিকে খুঁজে বের করতে। সবাই রেহানা মাগিকে খুঁজতেছে না, সবাই হাসিনা মাগিরে নিয়ে ব্যস্ত। আমি ববিকে খোঁজার পক্ষে, আমি টিউলিপকে খোঁজার পক্ষে। শুধু বেলারানী সাহা ওরফে হাসিনা শেখ এবং জয় এবং পুতুল এদের পাছায় বাস যাবে আর রেহানা মাগি পর্দার আড়ালে থাকবে, এটা হতে দেয়া যায় না। অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন বাংলাদেশে, যারা বাংলাদেশের পক্ষে কাজ করেন, রেহানা শেখের দিকে একটু ফোকাস করেন। এই মাগি কমলা রানী সাহা নামে ভারতীয় নাগরিক, এই মাগি সালমান রহমানের কাছ থেকে পয়সা নিয়ে লন্ডনে আরামায়েশের জীবন কাটাইছে, সাবের হোসেন চৌধুরীর সাথে ঘুমাইছে এবং বসুন্ধরা শাহ আলমের কাছ থেকে পয়সা নিয়েছে। বসুন্ধরা শাহ আলম এদেরকে পয়সা দিয়ে দাঁড় করিয়েছে। বসুন্ধরা শাহ আলম বেশ্যাগিরি করে শুধু এই আওয়ামী লীগের লোকজনদেরকে খাওয়ায় নাই, হাসিনার পাশে দাঁড়ায়া বলছে এই পৃথিবীতেও হাসিনারে সাপোর্ট দিবে। ওই হারামজাদা বাংলাদেশের নাফরমান শাহ আলম নাকি মরার পরে আখিরাতেও হাসিনার পাশে গিয়ে দাঁড়াবে। এই হারামজাদা আবার নাম দিছে আহমেদ সুবাহান, আহমেদ আকবর সুবাহান। নাম আছিল দুঃখ। এখন এই কাজের লোকের নামটা সরানোর জন্য এই শাহ আলম নাম দিছে, এই বসুন্ধরা শাহ আলম এখন নাম দিছে, হ্যাঁ নাম হইছে সম্রাট আকবর। সম্রাট দিলে মানুষের জুতা মারবো, এই জন্য দিছে আহমেদ আকবর সুবাহান। আবার তারে লুকাইতেছে অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে 2-3 জন গাবুর আছে, অনেক টাকা দিয়া তারা আবার বাংলা এডিশনের অফিস দিছে 3.5 লক্ষ মাসিক ভাড়ায়। আর চাপা মারায় এখানে বৈশা আমি উবার চালাই, আমি খুব গর্বিত, নিজের আত্মা বিক্রি করব না। শালার ফকিন্নি, তুই তোর আত্মা বিক্রি কইরা বৈশা আছিস। 2 টাকার কামলা নিউ ইয়র্কের হিরো আলম আত্মা বিক্রি কইরা বৈশা আছিস শাহ আলমের কাছে। তুই পারলে এনিওয়ে, ইটস এ ডিফারেন্ট সাবজেক্ট। টিউলিপ সিদ্দিকের সাথে যে কথাটা বলছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে এই টিউলিপের সাথে উনি দেখা করবেন না, সরাসরি না বলে দিয়েছে। এটাই ভাগ্যের নির্মম পরিহাস। যেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপমান করতে চেয়েছে, মেরে ফেলতে চেয়েছে, এই টিউলিপ এবং তার খালা মা একত্র হয়ে 9 তলায় উঠতে যাবে 84 বছর বয়সের একজন মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে ওই বিল্ডিং এর লিফট বন্ধ করে দিত এই হাসিনা মাগি, এবং এরা ছিল বেনিফিশিয়ারি। এই রাক্ষসের গোষ্ঠী, এই নারায়ণ চন্দ্র পালের গোষ্ঠী, সুরের গোষ্ঠী, বাংলাদেশের কতগুলো কুত্তার বাচ্চা হয় না, ভারতের বেতনভুক্ত পতিতা, এরা মুজিবকে গ্লোরিফাই করার জন্য এইসব 2 টাকার খানকিদেরকে আল্লাহর ফেরেশতা বানাইছে, আস্তাগফিরুল্লাহ। এবং এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পা ধরার জন্য লন্ডন গার্ডিয়ান পর্যন্ত তাদেরকে পাত্তা দিতেছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস কইতেছে নো 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 নো, meet the investigator, go to the court, or have your attorney to communicate with the state investigator. টিউলিপ, তোমার সামনে বাঁচার একটা মাত্র রাস্তা, তোমার একটাই মাত্র রাস্তা, you have only one option. Get an attorney, communicate with the Bangladeshi authority and offer yourself as the key witness against your mother, against your brother, against your aunt and your cousin. Then probably Bangladeshi authority cut some slash for you.
তোমারে কোনো জায়গা দিয়ে ছাইরা দিতে পারে টিউলিপ। তোমার মতো একটা হারামজাদিকে আর কোনো জায়গা দিয়ে ছাড় দেওয়ার কোনো জায়গা নাই। তোমরা ভালো নাটাই শুরু করেছিলা, তোমার মা, খালা এবং কাজিন এবং তোমরা বিএনপি কে কিনে ফেলেছো। রয়ের মাধ্যমে তোমরা কিনে বদল বাজিয়েছো যে তোমাদের বিরুদ্ধে জীবনে আর তদন্ত হবে না। এভাবে যে হাড়ির পাতিল উল্টে যাবে এটা তোমরা আশা করো নাই টিউলিপ। এবার তোমার পালা। তোমার মন্ত্রিত্ব গিয়েছে, তোমার এমপি গিরি যাবে, তোমার লন্ডনের যত সহায় সম্পত্তি আছে ইউকে অথরিটি এগুলো সিজ করবে। প্রত্যেকটা জায়গায় তোমার জন্য এক একটা বাস অপেক্ষা করছে। আয়রন পোল এগুলো ঠেকানোর আর কোনো জায়গা নাই। আয়রন পোল গুলো খুব পিচ্ছিল হয়, এগুলো তোমার ভিতরে ঢুকবে। তোমার বাঁচার একটা মাত্র রাস্তা, if you become the key witness against your own family, your mother, your aunt. টিউলিপ, তুমি যখন ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করতে হাসিনা মাগির সাথে মস্কো গিয়েছো, তুমি তখন একবারের জন্য চিন্তা করো নাই যে এই বেশ্যামাগির সাথে আমি পুতিনের সাথে দেখা করতে আসছি, আমার পাছায় কোনোদিন বাস যাইতে পারে কিনা। দিস ইজ দ্য টাইম। তুমি কখনো কাউন্ট করো নাই টিউলিপ। তোমার চাচা কখনো এটা দেখে নাই। আর তোমার বাপ আতুইরা সিদ্দিক, এই আতুইরা সিদ্দিকও টের পায় না পরিস্থিতি কি। আতুইরা সিদ্দিক এখন টের পাবে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করব। I commend his decision not to meet this bitch and handing over all those relevant paperwork to the UK authority. That's the right decision. মজার কথা দর্শকবৃন্দ, আপনাদেরকে বোঝানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এটা করেছে। আপনারা কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় তারেক রহমান বা বেগম জিয়া যদি প্রধানমন্ত্রী হতো, তারা কি এই কাজটা করতো? কাগজপত্র কি লন্ডনে দিত? আমি লিখিত দেই, তারা এটা করতো না। কারণ ওটাও দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, পরিবারতান্ত্রিক রাজনীতির আদলে। বেগম জিয়া কোনোদিনই এই কাগজপত্র লন্ডনের অথরিটিকে দিত না। কারণ কি জানেন, আওয়ামী লীগের কাছেও বেগম জিয়ার দুর্নীতি এবং তারেক জিয়ার দুর্নীতির অনেক কাগজ আছে, তো তারা দিত না। এবং র মধ্যে থেকে একটা রেফারির রোল প্লে করত। Therefore, বাংলাদেশের 20 কোটি মানুষের ভাগ্যে একটা জ্বলন্ত সূর্য, ভাগ্যের আকাশে একটা আলোর ঘনাঘটা দেখাচ্ছে। কি? ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন সরকার প্রধান এসছে, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে হাসিনা পরিবারের, মুজিব শেখ পরিবারের সকল দুর্নীতির কাগজপত্র লন্ডন অথরিটির কাছে দিয়ে দিচ্ছে। Congratulations, Dr. Mohammad Yunus. Congratulations to the interim government. Congratulations to the all investigators, those who are working on this case. আমাদেরকে এটা বুঝতে হবে, আমাদেরকে এটা অনুধাবন করতে হবে, আমাদেরকে এটা অ্যাপ্রিশিয়েট করতে হবে। ও মাই পিপল, আপনারা সাবজেক্টটাকে যদি বুঝেন, আমি বিএনপির পক্ষে বিপক্ষে না, আমি শুধু নিরপেক্ষভাবে বলছি। ডক্টর ইউনূসের জায়গায় বিএনপি যদি সরকার চালাইতো, তাইলে এই কাজটা তারা করতো না। এবার দ্বিতীয় প্রসঙ্গে আসি। দেখেন, তারেক রহমান ডক্টর ইউনূসের সাথে দেখা করার সুযোগ পাবেন। তারেক রহমান ডক্টর ইউনূসের সাথে দেখা করার সুযোগ পাবেন। অর্থাৎ ডক্টর ইউনূস রাজি হয়েছেন তারেক রহমানের সাথে দেখা করতে। এর ইমপ্লিকেশনটা কি? এর মজেজাটা কি? এর আউটকামটা কি? আমরা যদি এক কথায় চিন্তা করি যে তারেক রহমানের সবচেয়ে বড় ব্যর্থতাটা কোথায়, তারেক রহমানের বড় ব্যর্থতাটা কোথায়? তার চারপাশে
যদি 10 জন মানুষ থাকে, 10 জনের ভিতরে 8 জন হলো রয়ের লোক। এই রয়ের যে লোক আছে 8 জন, তার ভিতরে 3 থেকে 4 জন হইতেছে রাস্তার টোকাই, রমনা বটমূলের টোকাই, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের বারান্দায় সিঁড়ির উপরে ঘুমায় থাকা টোকাই। এরা কি করে? তারেক রহমানকে মিসগাইড করে, একটা নস্টালজিয়া। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের কথাটা নোংরা, কিন্তু আপনারা একটু অনুধাবন করেন। বাংলাদেশের সাহেবদের একটা রোগ আছে, কাজের লোকজনদের সাথে ঘুমায়, বেটিদের সাথে, কাজের বেটিদের সাথে ঘুমায়। এখন কাজের বেটিদের সাথে যখন ঘুমায়, যখন ধরা পড়ে, তখন বলে এটা তো রাজা বাদশাদের রোগ। তারেক রহমানের ওই রোগ। আশেপাশে কতগুলো চাকর বাকর আছে, সে তাদেরকে নিয়ে ঘুমায়, তাদের কথায় পাসার খায়, তাদের কথায় চিতায় পড়ে। তারেক রহমান এই কাজটা করে। তারেক রহমান কোন স্মার্ট মানুষ, কোন দূরদর্শী মানুষ, কোন দেশপ্রেমিক মানুষ, তার চেয়ে ব্রেইনি মানুষ, আইকিউতে তার চেয়ে হায়ার আইকিউ লেভেল, তাদের সাথে তারেক রহমান সম্পর্ক মেনটেন করতে পারে না। একটা কথা, তারেক রহমান সাহেব, আপনি যদি আমার কথাটা শুনেন, গত 15-16 বছরে আপনি লন্ডনে যাওয়ার পরে পৃথিবীর কোন দেশে আপনি যাননি, কোন দেশের সরকার প্রধানের সাথে আপনার দেখা হয়নি, কোন দেশের সরকার প্রধান বা কোন মানুষ তারা আপনার সাথে কথা বলতে রাজি হয়নি। ওকে, এক ভদ্রলোক বাবুল আহমেদ, আপনি বলছেন আমি রাজনীতির বাল বুঝি, ফাইন ভাই, আপনি বুঝেন। বাবুল আহমেদ, আপনি দয়া করে এখন স্ক্রিনে আমার সাথে আসেন, আমি আপনার সাথে কথা বলি। আপনি তো রাজনীতি বুঝেন, আসুন আমি আপনার কাছ থেকে একটু রাজনীতি শিখি। বাবুল আহমেদ সাহেব, আমি রাজনীতির বাল বুঝি না রাজনীতির পেশাব বুঝি? আমি ধরেন কিছুই বুঝি না, আপনি তো বুঝেন। বাবুল আহমেদ, আপনারা এই স্ক্রিনে আপনারা দেখছেন বাবুল আহমেদ। আমি আপনাকে টোকাই বলবো না, আমি আপনাকে গালি দেব না, আমি আপনাকে হুবড়ি বা শুয়োর বলবো না, কিন্তু আমি আপনাকে ইনভাইট করবো, আসেন স্ক্রিনে আসেন, আপনি আমার সাথে কথা বলেন। আপনারা তাকিয়ে দেখেন, আমার কথাকে ইনডিরেক্টলি একটা লোক বলছে আমি রাজনীতি বুঝি না, উনি রাজনীতি বুঝেন। বাবুল আহমেদ সাহেব, আসেন, আপনি একটু স্ক্রিনে আসেন। আপনি শুধু লেখেন, হ্যাঁ ভাই আমি স্ক্রিনে আসতেছি। আপনি লেখেন, বাবুল আহমেদ সাহেব, আমি আপনাকে এই মুহূর্তে স্ক্রিনে আনবো এবং আমি ওয়াদা করছি আমি আপনাকে গালি দেব না। বাবুল আহমেদ সাহেব, আপনার আব্বু একজন তো, আপনার আম্মা তো আপনাকে বলছে আপনার বাবা একজন, আসবেন? আপনি একটু স্ক্রিনে আসেন, আমার সাথে একটু কথা বলেন, আপনি আমাকে একটু রাজনীতি শিখান। বাবুল আহমেদ সাহেব কোথায়? আমি আপনার কথা পাচ্ছি না তো। বাবুল আহমেদ, আপনি কোথায়? আহারে ভাই, আপনি কি আছেন তো? বাবুল আহমেদ, আপনি কোথায়? আপনি না বলছেন আমি রাজনীতি বুঝি না, আপনি রাজনীতি বুঝেন, আসেন আপনার সাথে আমি একটু কথা বলি। কি ব্যাপার বাবুল আহমেদ সাহেব, আপনার মুখে কি কেউ পেশাব করছে নাকি গোবর ঢুকাইছে? আপনি কোথায়? আপনি আসবেন? আমি তো আপনাকে গালি দেব না, আপনি আসেন, একটু রাজি হন। বাবুল আহমেদ সাহেব, আপনার মতো হুবড়িরা, আপনার মতো লোকজনরা জাস্ট টোকাই হয়, কেন হন? একটু আত্মসম্মান রাখেন। আপনি আমার চেয়ে ভালো জানতেই পারেন কোন সাবজেক্টে, আসেন আমাকে একটু শিখান। আপনি আসবেন? আপনি এখনো কথা বলছেন, আপনি আসেন। বাবুল আহমেদ সাহেব, আপনি আসবেন? আমি স্ক্রিনে দিচ্ছি, আপনি আসেন। আমি এখন আপনার জন্য ইনভাইটেশন দিচ্ছি, আপনি আসেন, আমি আপনাকে চাচ্ছি স্ক্রিনে, আপনি আসেন, আমার সাথে একটু কথা বলেন। বাবুল আহমেদ সাহেব, আমি আপনাকে দিচ্ছি, আসেন স্ক্রিনে আসেন, আমি একটু আপনার সাথে কথা বলি। আপনি আমাকে একটু রাজনীতি বুঝাবেন, আপনি আসেন। বাবুল আহমেদ সাহেব, এটা প্রমাণ করবেন না যে আপনার বাবা 10 জন। ওকে, ঠিক আছে। তো আমি এখন যে আমি বাবুল আহমেদ সাহেব আপনার জন্য অপেক্ষা করছি, নেক্সট 5 মিনিট আমি আপনার জন্য অপেক্ষা করছি, আপনি আসেন। ওকে, তো আমি যে কথাটা বলছিলাম, তারেক রহমান সাহেব, ওনাকে পৃথিবীর কোন সরকার প্রধান পাত্তা দেয় না, গভর্নমেন্টের কোন অফিসিয়ালরা একটা কথা বলে না। বাবুল আহমেদ সাহেব, আপনাকে এই মুহূর্তে লাথি মেরে বের করা ছাড়া আমার সামনে আর কিছু রইল না, কারণ আপনি প্রমাণ করেছেন আপনার বাবা 10 জন। ওকে,
আমি যে কথাটা বললাম আপনাদেরকে, তারেক রহমান সাহেবকে কেউ গত 16 বছরে আপনারা কোথাও দেখেছেন তারেক রহমান কোন ব্রিটিশ এমপি, ক্ষমতাসীন লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি কারো সাথে সে কোথাও গিয়ে বসেছে, আলাপ আলোচনা করেছে? বিশ্বের কোন সরকার প্রধানের সাথে একটু আলাপ আলোচনা করেছে? করে নাই। কেন করে নাই? একটা কারণে, কারণ তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রিটিশ এবং আমেরিকায় ইউরোপিয়ান কান্ট্রিতে টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন তার দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন এটা আমি বলি না, কিন্তু আমেরিকার জুডিশিয়ারিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হলো টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন। ইউরোপিয়ান পার্লামেন্টে, কানাডায়, বিভিন্ন জায়গায় বিএনপিকে ব্র্যান্ড করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন। এখন তারেক রহমান ভুলটা কি করেছে? যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ক্ষমতা নিয়েছে, দর্শকবৃন্দ আমার কথাটাকে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তারেক রহমান সাহেব যদি প্রথম দিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে বলতেন যে চাচু আমার নাম তারেক রহমান, আমি জিয়ার সন্তান, প্লিজ অ্যাপয়েন্ট মি as your special envoy on some particular subject. তারেক রহমান সাহেব আপনাকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন স্পেশাল এনভয় করত, মানে বিশেষ দূত করত, তারেক রহমান সাহেব কি হতো আপনি কি জানেন? আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ দূত হওয়ার সুযোগ পেতেন, পৃথিবীর কোন কান্ট্রিতে আপনাকে আর আটকাতো না। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ দূত হিসাবে আপনি আমেরিকায় আসলে আপনাকে টু শব্দ কেউ করতো না, আপনাকে ফুলের আচরও কেউ দিত না। আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ দূত হতেন, ইউরোপের সব দেশ আপনাকে লাল গালিচা সম্বর্ধনা দিত। কারণ কি জানেন? সবাই জানতো ডক্টর মোহাম্মদ ইউনূসের স্পেশাল এনভয়, ওয়ান ডে হি উইল বিকাম দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এর মধ্যে থেকে আপনি আর কি পেতেন আপনি কি জানেন তারেক রহমান সাহেব? ইউরোপের প্রত্যেকটা সরকার প্রধানের সাথে আপনি দেখা করার সুযোগ পেতেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের ডিপ্লোমেসিটাকে আপনি শিখে ফেলতেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যেকটা পার্টিকেলকে রিলেশনশিপ বিল্ড আপের ক্ষেত্রে আপনি বুঝে ফেলতেন যে আপনি কি বুঝছেন। আপনি বুঝে ফেলতেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার ফরেন পলিসিকে কোন দিকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি স্পেশাল এনভয় আপনি হতেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের স্পেশাল এনভয় হলে তারেক রহমান সাহেব কয়েকটা জিনিস ঘটতো। ফর এক্সাম্পল, আপনার উপরে অনেক দেশের নিষেধাজ্ঞা থাকতে পারে, অনেক দেশ আপনাকে অ্যারেস্ট করার কথা চিন্তা করতে পারতো ইউরোপিয়ান কান্ট্রিতে, আমেরিকায় আপনার এগেনস্টে নেগেটিভিটি কিছু থাকতে পারতো। কিন্তু আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের স্পেশাল এনভয় হিসাবে আমেরিকায় ঢোকার সুযোগ পেতেন, কেন বলছি, বাইডেনের সময় ডেমোক্রেটিক গভর্নমেন্ট যখন ছিল, প্রথমেই যদি আপনি এই সুযোগটা নিতেন, আপনি কি করতে পারতেন জানেন তারেক রহমান সাহেব? আপনি আমেরিকায় ঢুকে প্রথমে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে মিশে আপনি বলতে পারতেন যে বিএনপির এগেইনস্টে যে টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন হিসাবে এখানে ডেজিগনেট করা আছে, আপনি বলতে পারতেন আল্লাহর ওয়াস্তে এই ডেজিগনেশনটা সরাইয়া দেন, ক্যাটাগরিটা চেঞ্জ করে দেন। তারেক রহমান সাহেব আপনি আপনার দলকে হেল্প করতে পারতেন। আপনি আমেরিকা এসে যখন ঢুকতেন, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের স্পেশাল এনভয় হিসাবে ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে সম্মান করত, IMF আপনাকে সম্মান করত। কেন করতো আপনি কি জানেন? আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের স্পেশাল এনভয়। আমি আপনার বাবাকে ভালোবাসি, আমি আপনার বাবাকে শ্রদ্ধা করি, কিন্তু আপনার বাবার অর্জন এত পর্যায়ে যায় না যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসেরটা গেছে। আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের স্পেশাল এনভয় হতেন, আপনি জাতিসংঘে স্পেশাল ট্রিটমেন্ট পেতেন।
আপনি স্টেট ডিপার্টমেন্টে একটা স্পেশাল ট্রিটমেন্ট পেতেন, আপনি হোয়াইট হাউসে একটা স্পেশাল ট্রিটমেন্ট পেতেন, আপনি পেন্টাগনে একটা স্পেশাল ট্রিটমেন্ট পেতেন। আপনি আমেরিকায় ঢুকলে, ইউরোপে ঢুকলে বিএনপি কে টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশনের লিস্ট থেকে সরাইয়া দিয়া আপনি একটা ইম্পর্টেন্ট পিআর তৈরি করতে পারতেন, যেটা হতো বিএনপির অর্জন, এবং ভবিষ্যতে এই রাস্তা দিয়ে আপনি সঠিকভাবে সত্যিকার অর্থে একটা দেশ নায়ক হয়ে বাংলাদেশকে পরিচালনা করতে পারতেন। আপনি এই সুযোগটা নষ্ট করেছেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস উনি লন্ডনে যাবে, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার এখন একটা সুযোগ পাবেন। তারেক রহমান সাহেব, আপনি আমার কোনো পাকা ধানে মই দেন নাই, আমি আপনার দল করি না এবং আপনার দল জীবনে করবো না, আমার কোনো স্বপ্ন নাই, পলিটিক্যাল আকাঙ্ক্ষা নাই যে আপনি আমাকে কোনো কিছু অফার করতে পারেন যেটা আমার দরকার, কিন্তু আপনার যেটা দরকার সেটা আমি আপনাকে বলতে পারি। আপনার কি দরকার জানেন? আপনার একটা সঠিক গাইডেন্স দরকার। ওই গাইডেন্সের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের আশীর্বাদ দরকার আপনার। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রাস্তাটা উনি বিশ্বব্যাপী তৈরি করেছে, ওই রাস্তাটার দিক নির্দেশনা আপনার দরকার তারেক রহমান সাহেব। আপনারা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই গাইডেন্সটা আপনি যদি পেতেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই গাইডেন্সটাকে ব্যবহার করার সুযোগ পেতেন, আপনি তারেক রহমান থাকতেন না। আপনি তো আপনার আব্বুর মতো বিইউপিএসসি পাবেন না, তাই না? আপনার আব্বু বীরিত্তম পাইছে, স্টাফ কলেজ পাশ করছে, কিন্তু আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পদাঙ্ক অনুসরণ করতেন, তার স্পেশাল এনভয় হয়ে, আপনি জানেন না আপনি আপনার দলের এবং বাংলাদেশের কতটা উপকার করতেন। আপনি ব্যর্থ হয়েছেন। এখন আজকের তাইলে এই কথাগুলো আমি কেন বলছি, আপনি খুঁজে বের করুন কারা আপনাকে বলেছে ডক্টর ইউনূসের সাথে আপনি দেখা করতে চান না, আপনি অনাগ্রহ দেখিয়েছেন। এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় কে দিয়েছে? খুঁজে বের করুন, খুঁজে বের করুন। আপনার দলের কোন টোকাই এর সাথে কারা কারা জড়িত, ভারতের কোন কোন টোকায় জড়িত, যারা সোশ্যাল মিডিয়ায় দিয়েছে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে অনাগ্রহ প্রকাশ করেছেন, whereas behind the scene আপনি ইন্টারেস্ট দেখাইছেন, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে চেয়েছেন। আপনি খুঁজে বের করেন কোন টোকাইরা, কোন রয়ের দালালরা, কোন ভারতের দালালরা, ভারতীয় পোষ্যরা আপনার সম্পর্কে বলছে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে চান না। খুঁজে বের করুন। এখন আপনি যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করবেন, আমি শুনেছি আপনি কথাবার্তা শুনেন, আপনাকে আমি একটা কথা বলি, ভোম মেরে বসে থাকার অর্থ ব্যক্তিত্ব না। Openness is the first condition of diplomacy. ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে ভোম মেরে বসে না থেকে একটা কাজ আপনি করতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি ঠান্ডা মাথায় একটা কথা বলতে পারেন যে আঙ্কেল, নির্বাচন কবে হবে এটা আপনি ডিসাইড করুন, কিন্তু আপনার প্রত্যেকটা পলিসি মিটিং এ আমাকে ইনক্লুড করেন প্লিজ। অ্যাজ ইয়োর সান, আপনি আপনার প্রত্যেকটা পলিসি মিটিং এ আমাকে ইনক্লুড করুন, এবং যদি সম্ভব হয় আমাকে আপনার স্পেশাল এনভয় হিসাবে কয়েকটা দেশে পাঠান। আপনার টাস্ক গুলোর সাথে আমি পরিচিত হতে চাই। তারেক রহমান সাহেব, এই দুইটা জিনিসের বাইরে আপনি আপনার দল নিয়ে কথা বলেন না। আপনার দল আছে, আপনার দল থাকবে। একটা জিনিস বাংলাদেশের নাগরিক হিসাবে, একজন দেশপ্রেমিক বাংলাদেশী নাগরিক হিসাবে আপনার কাছ থেকে আমি এটা চাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আপনি ওনার পিআরটা পিক আপ করেন।
ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্জনের সাথে আপনি একটু পরিচিত হন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেন যে আঙ্কেল, আপনি আমাকে কোনো একটা জায়গায় পরিচিত করান। আপনি বলেন যে আপনি কোন দেশে কার সাথে দেখা করতে চান, কথা বলতে চান। আপনি অভিজ্ঞতা অর্জন করুন। ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ এ গুড টিচার। টেক দ্যাট অপরচুনিটি শেখার জন্য। তারেক রহমান সাহেব, লন্ডনে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন, এটা আপনার দলের লোকজনরা চায় না। কারা, স্পেশালি কারা চায় না? ভারতের বেবাজ্জা বেশ্যা কতগুলো নেতা আছে আপনার দলে। ঠিক আছে, আপনি কি জানেন যে মুহূর্তে ডক্টর ইউনূস লন্ডনে গেছে, দেখেন আপনার বিএনপির এক ভারতীয় পোষ্য কি বলেছে। দেখেন, সে বলছে, গয়েশ্বর রায় বলছে এই নির্বাচন ডিসেম্বরের মধ্যেই সে নির্বাচন চায়। নির্বাচন ডিসেম্বরে, নির্বাচনের দাবিতে আন্দোলন চলবে। কে বলছে? গয়েশ্বর। এবার তারেক রহমান সাহেব গয়েশ্বর রায়ের ছবির ডান দিকে তাকান, তার মেয়ে রয় রাজেশ অগ্নিহোত্রীর সাথে বসে দলিল সাইন করতেছে। এই গয়েশ্বরের মেয়ে আর গয়েশ্বরের মেয়ের জামাই। দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি একটা কথা বলি, এই গয়েশ্বরকে যখন যুব দলের সেক্রেটারি করে, এই গয়েশ্বরকে যুব দলের সেক্রেটারি করেছে ভারতীয় হাইকমিশনারের চাপে। বেগম জিয়া মাথা নত করেছে। আমরা সবাই বলি বেগম জিয়া কম্প্রোমাইজ করে না, কিন্তু বেগম জিয়া কম্প্রোমাইজ তার দলের ক্ষেত্রে দুই জায়গায় করছে। এই গয়েশ্বরকে যুব দলের সেক্রেটারি বানাইছিল। গোরখোদক আব্বাসের আব্বাস সভাপতি হয়েছিল, আর এই গয়েশ্বর হয়েছিল সেক্রেটারি। অথচ এখানে অন্য কারো সেক্রেটারি হওয়ার কথা ছিল। দর্শকবৃন্দ, রয়ের চাপে, ভারতীয় হাইকমিশনারের চাপে বেগম জিয়া এই গয়েশ্বরকে যুব দলের সেক্রেটারি বানাইছে। তারপরে কি করছে? তার ছেলের বউ নিপুণ রায় রয়ের জাতীয় পার্টি করত, 2 দিন পর পর ভারতে যায়। তাদের আত্মীয় স্বজনরা মিলে এখন রাস্তায় নাইমা বিএনপির বিশাল নেত্রী হয় এই গয়েশ্বররা। বলবে কি জানেন? ও অনলাইনে যারা পছন্দ করে না তাদের কি র বানায়। দর্শকবৃন্দ, এই কথাটাকে আমি, যারা এই কথাটা বলে আমি তাদেরকে বলি, আসেন আপনারা আমার সাথে কথা বলেন। তারা বলে কি জানেন? আমি যদি কেউ পছন্দ না করি আমি নাকি তারই র বানাই। দর্শকবৃন্দ, এই যে অনলাইনে আমাকে যখন গালি দেয়, আমি প্রথম একটা কথা বলি। সে কথাটা কি জানেন? আমার কথায় আপনি ডিসএগ্রি করতেই পারেন, আমার কথার সাথে আপনি দ্বিমত পোষণ করতেই পারেন। আসেন আমার সাথে আপনার ডিসএগ্রিমেন্টটা নিয়ে আমরা কথা বলি, ভদ্রভাবে কথা বলি। কিন্তু এই ভদ্রভাবে কথা বলার ইনভাইটেশনটাকে কেউ অ্যাকসেপ্ট করে না। কারণ কি জানেন? আমার সাথে বসে এই সাবজেক্ট নিয়ে যদি কথা বলতে যায়, তার আর কথা খুঁজে পাবে না। দর্শকবৃন্দ, আমি যদি তাদেরকে বলি আসুন আমার সাথে কথা বলুন, বলবে না। তারেক রহমান সাহেব, এই গয়েশ্বর কখন এই কথাটা বলেছে? ডক্টর মোহাম্মদ ইউনূস 2 দিন আগে বলছে 2026 সালের এপ্রিলের কোনো একটা সময় নির্বাচন হবে। এখন আপনি এই ভারতপন্থীরা, হুমায়ুনরা, আমির খসরু মাহমুদরা, মোহাম্মদ সালামের মতো লোকজনরা, আমানুল্লাহ আমানরা, গোরখোদক আব্বাসরা চায় না আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন। তারা চায় না। কেন চায় না? একটা কারণে, আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন, আপনি কিছু একটা অ্যাচিভ করবেন। আপনার যদি আলটিমেট কোনো টার্গেট থাকে, রাষ্ট্র পরিচালনায়, কর্পোরেশন পরিচালনায়, বাজেটের ক্ষেত্রে, বাজেট গ্যাপ কম্বাইন করার ক্ষেত্রে, এমপ্লয়মেন্ট তৈরির ক্ষেত্রে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে একটা ডিরেকশন পাবেন। আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে
ওপেন মাইন্ড নিয়ে আপনি শেখার চেষ্টা করেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। কিন্তু ভারতপন্থীরা চায় না আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন। আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন, you may have a different idea. You may have a different idea. আপনি হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে এমন কিছু কথা শুনবেন, এমন কিছু আলাপ আলোচনা শুনবেন, এমন কিছু ডিরেকশনের কথা শুনবেন, আপনি যদি উল্টো দিকে ঘুরে, যার জন্য গয়েশ্বররা চায় না আপনি ইউনূসের সাথে দেখা করেন, হুমায়ুনরা চায় না আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন, মির্জা ফাকের মতো লোকজনরা চায় না আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন। এখন আমি আপনাকে সাধুবাদ জানাবো যে আপনি ইন্টারেস্ট দেখিয়েছেন যে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করব, এবং আমি খুশি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার সাথে দেখা করবে। কিন্তু দেখা করার হ্যান্ডশেক করে একটা ছবি তোলার ভিতরে কোনো অর্জন নাই। আমি চাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হ্যান্ডশেক করে আপনি ৩-৪টা জিনিসকে অ্যাচিভ করেন। নাম্বার 1, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যদি আপনি দেখা করে কথা বলেন, ইউরোপে এবং আমেরিকায় বিএনপির ঘাট থেকে টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন নামটাকে আপনি ডিলিট করাতে পারেন। এই সুযোগ আপনি নিবেন? আপনি গত 16-17 বছরে ব্যর্থ হয়েছেন, এই সুযোগটা আপনি নেন। 1, 2, আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হ্যান্ডশেক করে বলেন, আঙ্কেল টিচ মি হোয়াট টু ডু, আপনি একটা কথা লিখে রাখেন আমার কাছ থেকে, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে এমন কিছু শেখাতে পারে যে আপনার জীবদ্দশায় আপনি যা শিখেন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে এমন কিছু রাস্তার সন্ধান দিতে পারে যা আপনার দ্বারা জীবনে সম্ভব হয় না। আপনি এই বিষয়গুলোকে অর্জন করুন। আপনি বাংলাদেশের স্বার্থে, আপনার দলের স্বার্থে, ফর দ্য সেক অফ ইউর ফাদার লেগেসি এন্ড মাদার লেগেসি, আপনি এখান থেকে কিছু একটা শিখেন। আপনি যদি এখান থেকে শেখা একটা আগ্রহ প্রকাশ করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্যান বিকাম ইউর হাউস টিউটর, হি ক্যান বিকাম ইউর পথ প্রদর্শক। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে এমন একটা ডিরেকশন দিতে পারে যে উনি যতক্ষণ নির্বাচন না দিবেন ততক্ষণ পুরা ইউরোপ আপনাকে উনি ঘুরায় ফিরায় নিয়ে আসতে পারে, আপনাকে অভিজ্ঞতা সঞ্চয় করাতে পারে, আপনাকে ডিপ্লোমেসি শিখাতে পারে, দেশ গড়ায় আপনি কি করতে পারেন এক্ষেত্রে আপনাকে ডিরেকশন দিতে পারে। আমি কি আশা করি আপনি এই কাজটা করবেন? ওয়েল, এটা আমার আশা। আনটিল ইউ মেট ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি এটা নিয়ে কমেন্ট করব না যে আপনি এটা পারবেন না অথবা আপনি এটা পারবেন। আপনার জায়গায় অন্য যে কোনো জ্ঞানী মানুষ হলে তারা এই কাজটা করত। আপনি তো আপনার দলটাকে টেকাতে চান, তারেক রহমান সাহেব টেকাতে চান না। যতক্ষণ পর্যন্ত ইউরোপ এবং আমেরিকায় আপনার দলকে টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন করে, ততক্ষণ পর্যন্ত আপনার ব্যর্থতা লেগে থাকবে। আপনি আমেরিকায় কতগুলো রিকশাওয়ালাকে আপনার দলের, ওই যে আপনার ম্যাকডোনাল্ডস এর ফ্লোর ঝাড়ু দেওয়া আনোয়ার হোসেন খোকন নামের একটা জানোয়ার আছে যে 2 টাকা ঘুষ খায় একটা কমিটি দেওয়ার জন্য, সালাউদ্দিনের মতো একটা গাবুর রয়ের দালালি করে, এদের কাছ থেকে আপনার শেখার কিছু নাই। আল্লাহর ওয়াস্তে আপনার মা দেশে যাওয়ার সময় সানির মতো 2 টাকার এক চাকরকে বলে গেছে আপনারে ঠিক করে চা বানায় দিতে, আপনার টেক কেয়ার করতে। এটা মায়ের আদর। কিন্তু আমি আপনাকে যাই পরামর্শ দিচ্ছি এটা হচ্ছে আপনার বাবার লেগেসি। আপনার বাবা যাই পরামর্শ আপনাকে এখন মনে মনে কবরে থেকে দোয়া করে, আমি এটা আপনাকে মনে করায় দিতেছি। আপনাকে মনে করায় দেই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি আপনি ওপেন মাইন্ড নিয়ে তার সামনে শেখার আগ্রহ প্রকাশ করেন, ইউ উইল বিকাম দ্য উইনার, ইউ উইল বিকাম দ্য চ্যাম্পিয়ন অফ বাংলাদেশ। আপনি শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে হাত ধরে বলে ফেলেন যে আঙ্কেল আই এম হিয়ার, আমি আপনার প্রত্যেকটা কাজে সহযোগিতা করব, আমি তারেক রহমান করব। আপনি শুধু এটা করেন। এটা যদি আপনি করতে পারেন, আপনার দল উপকৃত হবে, আমার দেশ উপকৃত হবে, আমার দেশের জুডিশিয়ারি উপকৃত হবে, আমার দেশের প্রত্যেকটা সেক্টর উপকৃত হবে। আপনি শুধু এই কাজটা করেন।
গয়েশ্বর রায়ের মতো লোকজনরা আপনার দলের বেঈমান। গোরখদক আব্বাসরা আমার দেশের বেঈমান, আপনার দলের জন্য শত্রু, আপনার জন্য অভিশাপ। আব্দুল আউয়াল মিন্টুর মতো কুত্তার বাচ্চারা কোন দলের অ্যাসেট না, এরা বার্ডেন। রুমিন্না কুমিন ফারহানা, সামাও বায়েদ, মোহাম্মদ সালাম, এরা দলের জন্য অভিশাপ। এদেরকে লাথি মেরে দল থেকে বের করে দেয়। ইশরাকের মতো টোকাইকে রমনা পার্ক সাফাই করতে পারেন কোন মেয়র না। এ বিষয়ে আলোচনা পরে করি। আপনার জন্য আজকে শোয়ের মাধ্যমে আমার শেষ উপদেশ, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করা ইটস এ লাইফ টাইম অপরচুনিটি। জীবনের একটা শ্রেষ্ঠ সুযোগ আপনার সামনে যাচ্ছে। এই সুযোগটাকে গ্রহণ করুন এবং এই সুযোগটাকে কাজে লাগান। এই সুযোগটাকে যদি আপনি কাজে লাগাতে সমর্থ হন, একদিন বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষ আপনাকে দেশনায়ক বলবে। আপনি হবেন জিয়ার যোগ্য উত্তরসূরি। এই মুহূর্তে যেটা আপনার অর্জন হবে, তারেক রহমান সাহেব, if you can become the special envoy of Dr. Mohammed Yunus next 2-3 months, within this year or in a couple of months, বিএনপির ঘাড়ে যে ট্যাগ লাগানো আছে Tier 3 টেররিস্ট অর্গানাইজেশন, এই ট্যাগটা সরে যাবে এবং আপনার ভারতীয় কুত্তার বাচ্চা যতগুলো আপনার দলে আছে, আপনি বলবেন যে এখানে বসে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে দলের উপরে যে বার্ডেন গুলো আছে আন্তর্জাতিক পর্যায়ে, এটাকে সরান। বাই দ্য ওয়ে, তারেক রহমান সাহেব, এটা ছিল আপনার আহাম্মকি। আমেরিকান ব্রেকফাস্টে, মর্নিং ব্রেকফাস্টে আপনি আপনার মেয়েকে পাঠাইছেন কতগুলো গাবুর কুত্তার বাচ্চা চুতরদের সাথে। ইট ওয়াজ এ রং ডিসিশন। পিপল হ্যাড এ নেগেটিভ ফিলিংস। আপনি এটা কি করছেন? আপনার মেয়েরে পাঠাইছেন এখানে মর্নিং ব্রেকফাস্টে কতগুলো কুত্তার বাচ্চার সাথে। আপনাকে এইসব বুদ্ধিগুলো কে দেয় আমি জানি না। হাউএভার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে এই সাবজেক্টটা সেটল করুন, সম্পর্কটা বিল্ড আপ করুন আপনার দেশের স্বার্থে, আপনার দলের স্বার্থে, আপনার বাবার লেগেসির স্বার্থে, আপনার মায়ের লেগেসির স্বার্থে। তারেক রহমান সাহেব, বর্তমানে ছাত্র জনতা যারা আন্দোলন করেছে, হাসিনাকে যারা সরিয়েছে, তারা সরাইছে, এটার জন্যই আপনার মা লন্ডনে এসে চিকিৎসা পাইছে। এটার জন্যই বাংলাদেশের আপনার বিরুদ্ধে কেসটে যেগুলো আছে এগুলো উঠানোর ব্যবস্থা করা হয়েছে। ওয়াকারের মতো লোকজনরা আপনাকে সুযোগ পাইলে গুলি করে ফেলায় দেবে। রয়্যাল লোকজনরা, হাসিনার শেষ প্রতিশোধ ছিল দুইটা, আপনার বাবার বংশকে নির্বংশ করবে। হাসিনার প্রতিশোধ ছিল। হাসিনার প্রতিশোধের ক্ষেত্রে দুইটা জিনিস এখনো পারে নাই, আপনার মাকে খুন করতে পারে না এবং আপনাকে খুন করতে পারে নাই। এটা ছিল হাসিনার শেষ প্রতিশোধের আগুন। ওয়াকার ওই প্রতিশোধটা নেয়ার জন্য ওয়াকার এখনো ওখানে বসে আছে, আপনাকে ফেলে দিবে এবং আপনার মাকে ফেলে দেবে। দ্যাট ইজ দেয়ার প্লয়। এটাকে বোঝাটা খুব একটা রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই আপনার, তারেক রহমান সাহেব। এবার গয়েশ্বরের কথা না, নিপুণ রায়ের কথা না, আব্দুল আউয়াল মিন্টুর কথা না, তাবিত আউয়ালের কথাবার্তা না, আমির খসরু মাহমুদের পরামর্শ না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কমিউনিকেট করেন, ডক্টর খলিলের সাথে সম্পর্ক বিল্ড আপ করেন, দেন বিএনপিকে নেক্সট সেঞ্চুরির জন্য তৈরি করে নেতৃত্ব নিয়ে দেশের সরকার প্রধান হন। আপনার জন্য আমার দোয়া থাকবে যদি এই কাজটা আপনি সঠিকভাবে করতে পারেন, তারেক রহমান সাহেব।